নমস্কার বন্ধুরা, কেরিয়ার ইনসাইডারে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন আমাদের চ্যানেলটা নিউজ অ্যান্ড পলিটিক্স সেকশনের মধ্যে পড়ে, তো সেই হিসেবে আমরা শুধুমাত্র আপনাদেরকে এডুকেশন সংক্রান্ত নিউজই বেশিরভাগ দিয়ে এসেছি বা বিভিন্ন ধরনের জব সংক্রান্ত নিউজ দিয়ে এসেছি। মাঝে মাঝে অবশ্য আমরা কিছুটা পলিটিক্স সেকশনে যাই, যদিও আমরা নিরপেক্ষভাবে সমস্ত কিছু করি, আমরা কোনো রকম কোনো পক্ষপাতিত্ব বা কোনো রকম কোনো করি না। তো যাই হোক, এর আগে আমরা এসএসসি প্রোটেস্ট বা বিভিন্ন সংক্রান্ত দু একটি নিউজ আপনাদের সামনে পেশ করেছিলাম। তো আজকের এই যে বিধানসভা ভোটটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভোট, এবং এতে কিছু কিছু এর মধ্যে আমরা কিছু কিছু ইনক্লুড করেছি যেটা আপনাদের হয়তো বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসতেও পারে। তো আপনারা জানেন যে আপনারা পেপার বা বিভিন্ন জায়গা থেকে অলরেডি জেনে ফেলেছেন, তাও আমরা চেষ্টা করেছি সঠিক নিউজটি আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো সেই জন্যই আমরা প্রত্যেকটি রাজ্যের এবং পশ্চিমবঙ্গেরও কোন জেলাতে কতগুলি সিট কে কোন পার্টি পেয়েছে সেগুলো সমস্ত কিছু আপনাদের এই পিডিএফটির মাধ্যমে আমরা তুলে ধরবো। এছাড়াও কিছু কিছু এক্সট্রা কিছু ইনফো আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো এক্সামে আসার চান্স থাকে। তো দেখতেই পাচ্ছেন এই পিডিএফটি আমাদের একজন ইউটিউবেরই একজন অ্যাডমিন তৈরি করেছেন। তো দেখতেই পাচ্ছেন বিধানসভা ভোট, যার মধ্যে তামিলনাড়ুতে ভোট হয়েছিল। তো তামিলনাড়ুর টোটাল সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন 234টি হচ্ছে তামিলনাড়ুর বিধানসভা। তামিলনাড়ুতে ডিএমকে এবং কংগ্রেস একসঙ্গে জোট করেছিল এবং ডিএমকে কংগ্রেস জোট পেয়েছে 155টি। এবং আপনারা জানেন তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী হতে চলেছেন স্ট্যালিন, এবং তাই ডিএমকেটি করুণানিধির দল। আর অপরদিকে এডিএমকে, যেটা এডিএমকে হচ্ছে জয়ললিতার দল, যার সঙ্গে বিজেপি জোট করেছিল, এবং এই বিজেপি এবং এডিএমকে জোট টোটাল পেয়েছে 78টি সিট। এরপরে আসছি কেরলে টোটাল 140টি বিধানসভা রয়েছে, যার মধ্যে এলডিএফ পেয়েছে 99 এবং ইউডিএফ পেয়েছে 41। এবারে এলডিএফ বলতে যেটাকে আমরা কমিউনিস্ট বলে থাকি, যেটা সিপিএম এক কথা বলতে পারেন আপনারা, সেটি পেয়েছে 99টি জোট। এবং বিজয়ন হচ্ছেন ওখানকার আবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন, যেটা কেরলে প্রথমবার হচ্ছে, যেটা কেরলে সাধারণত সবসময় হয়। বিগত 40 বছর এই ট্রেন্ডটাই দেখা গেছে যে 5 বছর অন্তর সবসময় পার্টি চেঞ্জ হতে থাকে। তো সেই হিসেবে কংগ্রেস ভেবেছিল যে এইবারে হয়তো আবার কংগ্রেস পার্টি আসতে পারে ক্ষমতা, কিন্তু দেখা গেল প্রথমবারের জন্য সিপিএম আবারও 5 বছর ক্ষমতায় আসতে চলেছে। তো টোটাল তাদের টার্মটা হয়ে যাবে 10 বছরের। তো মেন যেটা হচ্ছে তামিলনাড়ুতে 234টি সিট এবং কেরলে 140টি সিট। এরপরে আমরা আসছি পুডুচেরি হচ্ছে একটি কেন্দ্রশাসিত অঞ্চল। আপনারা জানেন পুডুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল। পুডুচেরিতে এনডি অর্থাৎ যেটা বিজেপির পার্টি, যেটা সেটি পেয়েছে 16টি ভোট এবং কংগ্রেস পেয়েছে এখানে 9টি ভোট। পুডুচেরিতে এনডিএ জোট, যেটা সেই জোট সরকারই পুডুচেরিতে এবারে ক্ষমতায় এসছে। এবারে আসছি পশ্চিমবঙ্গ, আমরা একটু পরে আসছি, তার আগে লাস্ট বলে রাখি আসামে 126টি টোটাল বিধানসভা রয়েছে, যার মধ্যে বিজেপি জোট পেয়েছে 74টি এবং কংগ্রেস জোট পেয়েছে 50টি। এটার মধ্যে হয়তো কোনো রদবদল থাকতে পারে, আপনারা দেখে নেবেন। যদি কোনো ভুল পরিসংখ্যান হয়ে থাকে ক্ষমা করে দেবেন, কারণ এটা আমরা কালকে তড়িঘড়ি বানিয়েছিলাম, ভিডিওটি আসতে একটু লেট হয়ে গেল মোটামুটি। আর আসামের ব্যাপারটা যেটা হচ্ছে, আসামের মুখ্যমন্ত্রী কে হবে সেটা এখনও ঠিক করা হয়নি। আসামের ব্যাপারটা এখনও দ্বন্দ্বে রয়েছে, যেটা বিজেপির হাইকমান্ড থেকে যেটা ডিসিশন নেওয়া হবে সেটাই হয়তো আসামের মুখ্যমন্ত্রী, তিনিই হবেন আসামের মুখ্যমন্ত্রী। তো এরপরে আমরা সবার লাস্টে আসছি পশ্চিমবঙ্গের সবথেকে যেটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ভোটের রেজাল্ট তো বরাবর হতেই থাকে, কিন্তু যেটা মেন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে পরীক্ষাতে এই কোশ্চেনটি আসতে পারে যে পশ্চিমবঙ্গে টোটাল বিধানসভা সিট কটি, বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জবে আসতে পারে। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই মনে রাখবেন পশ্চিমবঙ্গের টোটাল বিধানসভা সিট হচ্ছে 294টি। তো এটা একটা এক্সামের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। অবশ্যই যারা কারেন্ট অ্যাফেয়ার্স সবসময় খোঁজখবর রাখেন তারা অবশ্যই জানেন যে পশ্চিমবঙ্গে টোটাল 294টি সিট রয়েছে। এর মধ্যে তৃণমূল আপাতত পেয়েছে 213টি এবং বিজেপি আপাতত পেয়েছে 75টি। তো আপনারা ভাবছেন আপাতত কেন বললাম? আপাতত এই জন্যই বললাম যে দুটো জায়গায় এখনও ভোট হয়নি, মুর্শিদাবাদের দুটো সিটে, যেখানে কোভিড-19-এর কারণে যে যারা মারা গেছিলেন, তো সেই সব জায়গায় নির্বাচন কমিশন আপাতত ভোটটি স্থগিত, যেটা বন্ধ করে রাখা হয়েছে। এবং আজকের পেপার যদি আপনারা দেখেন তাহলে জানতেও পারবেন যে সেখানে ভোট হওয়ার কথা ছিল আগামী 16ই মে আই থিঙ্ক, যেখানে ভোট হচ্ছে না কোভিড-19-এর কারণে। পরে যবে করা হবে ওখানে ভোট জানিয়ে দেওয়া হবে, আপাতত মে মাসে হওয়ার কোনো চান্স নেই। এবং আরও একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, যেটা একটা টপিক, যেটা হচ্ছে খড়দাতে। আপনারা জানেন খড়দাতেও কিন্তু ভোট 6 মাসের মধ্যে হওয়ার কথা ছিল, যেহেতু ওখানকার যে নামটা এই মুহূর্তে মনে আসছে না, যে মারা গেছেন, তো সেই কারণে তৃণমূল প্রার্থী
তো সেই কারণে খড়দাতে 6 মাসের মধ্যে ভোট হওয়ার কিন্তু চান্স নেই। এটা আজকেরই খবরের নিউজে আপনারা দেখে নিতে পারবেন। 6 মাসের মধ্যে ওখানে ভোট হওয়ার চান্স নেই, ওটা হয়তো 8 মাস বা 10 মাস লেগে যেতে পারে। তো সেই হিসেবে হ্যাঁ, আরেকটা আর্টিকেল আমরা আমাদের কিন্তু কেরিয়ার ইনসাইডারের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছিলাম, ওখানে আপনারা দেখে নিতে পারবেন যে কীভাবে কোনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী যদি কোনো সিট থেকে হেরেও যান তাহলে আবার সেই সিটে তারা কীভাবে মুখ্যমন্ত্রী হলেও তার নিয়মকানুন কী আছে। অর্থাৎ আপনারা অনেকেই জানেন না যে, আমি এক কথায় বলে রাখি যে ধরুন কোনো জায়গায় কোনো পদপ্রার্থী ভোটে হেরে গেলেন, তারপরেও কি তিনি মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী বা যে কোনো হতে কি পারবেন? তো তার জন্য আর্টিকেলে একটি নিয়ম আছে। আর্টিকেলের নিয়মে বলা হয়েছে যে 163 এবং 164 ধারা অনুযায়ী কোনো চাইলেও যে কেউই ভোটে না দাঁড়িয়েও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন বা বিধান পরিষদের সদস্য হতে পারেন, কিন্তু তাকে 6 মাসের মধ্যে 180 দিন বা 6 মাসের মধ্যে যে কোনো একটি বিধানসভা এলাকায় ভোটে জিতে তাকে ক্ষমতায় আসতে হবে, না হলে তার এটি বাতিল যাবে, না হলে তিনি মুখ্যমন্ত্রী বা বিধান পরিষদ বা যে কোনো জায়গায় হতে পারবেন না। ঠিক আছে? তো যেমন ধরুন বলছি একটা জিনিস এক্সাম্পল, ধরুন বিজেপির ক্ষেত্রে, ধরুন যদি বিজেপি ক্ষমতায় আসতো, যদি দিলীপ ঘোষ যদি মুখ্যমন্ত্রী হতেন, তিনি তো কোনো জায়গায় ভোটে দাঁড়াননি, তাহলে 6 মাসের মধ্যে তাকে ভোটে জিতে আসতে হতো। সিমিলারলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার কারণে তাকে আবার যে কোনো একটা জায়গায়, পশ্চিমবঙ্গেরই যে কোনো একটা জায়গায় 6 মাসের মধ্যে ভোটে জিতে তাকে আসতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এক্ষেত্রে একটি কারেন্ট অ্যাফেয়ার্স, এটা আপনাদের কিন্তু আসতে পারে, আমার মনে হচ্ছে যে এটা একটা এক্সামে আসার চান্স আছে, যে কত নম্বর ধারায় যে কোনো জায়গায় যদি কোনো প্রার্থী হেরে যান তা সত্ত্বেও তিনি বিধান পরিষদ কিংবা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন। তো এটা হচ্ছে 163 অথবা 164। তো এইটা মনে রাখতে পারেন। তো এই সঙ্গে আমাদের ভোটের রেজাল্টের সঙ্গে সঙ্গে এটাও আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনাদের এক্সামে আসতে পারে। এছাড়া আরেকটা যেটা জানালাম সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের টোটাল বিধানসভা হচ্ছে 294। আর একটা যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মোট লোকসভা আপনারা জানেন সবাই, তাও বলে রাখছি, লোকসভা হচ্ছে টোটাল 42টি, বিধানসভা 294টি, লোকসভা হচ্ছে 42টি। আর যেটা এক্সামে আসতে পারে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মোট রাজ্যসভার আসন সংখ্যা কত। পশ্চিমবঙ্গের মোট রাজ্যসভার আসন সংখ্যা হচ্ছে 18টি, মনে রাখবেন অবশ্যই, 18, 42 এবং 294, 18, 42 এই তিনটে মনে রাখলে পশ্চিমবঙ্গ সংক্রান্ত যদি এই সংক্রান্ত কোনো কোশ্চেন আসে আপনাদের যে কোনো জায়গায় জবাব দিতে পারবেন। এরপরে আমরা চলে আসছি জেলা ভিত্তিক, যে কোন জেলায় কোন পার্টি কত পেয়েছে আপনারা জানেন, তাও আপনাদেরকে বলছি। দেখুন কলকাতাতে মোট 11টি বিধানসভা ছিল, 11টি বিধানসভার কনস্টিটিউন্সি এলাকা ছিল। তো তার মধ্যে তৃণমূল 11টিই পেয়েছে, বিজেপি 0 পেয়েছে এবং সংযুক্ত মোর্চা 0 পেয়েছে। তো উত্তর 24 পরগনায় মোট 33টি আসন ছিল, তৃণমূলের 28, বিজেপির 5 এবং সংযুক্ত মোর্চা এখানে 0। তো তৃণমূলের 28টি। এবং দক্ষিণ 24 পরগনায় মোট 31টি আসন, যার মধ্যে তৃণমূল পেয়েছে 30টি, সংযুক্ত মোর্চা 1টি পেয়েছে, যেটা হচ্ছে ভাঙড়ে। বাকিগুলি আমি বলছি না, আপনারা যদি চান তো আমি লিস্ট হিসেবে কিন্তু আমাদের পিডিএফটি আমরা আরেকটি লিস্ট বানিয়েছি যেখানে প্রার্থী হয়েছে তালিকা দেওয়া আছে, সেটা আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা আপলোড করে দিতে পারি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। তো এরপরে আসছি হাওড়াতে মোট 16টি তৃণমূল পেয়েছে 16টি, বাকি সবাই 0। এরপরে নদিয়াতে মোট 17, নদিয়াতে তৃণমূল পেয়েছে 8, বিজেপি পেয়েছে 9। নদিয়াতে কিন্তু অনেকটা মতুয়া অধ্যুষিত এলাকা, যেটা নিয়ে খুব ফাইট চলছিল, টাফ ফাইট, যে কার দিকে মতুয়া ভোটটি যেতে পারে। তো 50-50 ভাবে দেখা যাচ্ছে হয়েছে নদিয়াতে। এরপরে আসছি কালিম্পংয়ে 1টি পেয়েছে অন্যান্য। তারপরে হচ্ছে আলিপুরদুয়ারে মোট 5টি রয়েছে, যার মধ্যে বিজেপি পেয়েছে 5টি। এরপরে দার্জিলিংয়ে মোট বিজেপি পেয়েছে 5টি, দেখতেই পাচ্ছেন। জলপাইগুড়িতে মোট 7টি আসন রয়েছে, যার মধ্যে তৃণমূল পেয়েছে 3টিতে এবং বিজেপি পেয়েছে 4টিতে। উত্তর দিনাজপুরে টোটাল 9টি সিট রয়েছে, যার মধ্যে তৃণমূল পেয়েছে 7টিতে, বিজেপি পেয়েছে 2টিতে। এরপরে মালদায় আসছি, মালদা যেটাই বলতে পারেন, মোট 12টি রয়েছে, যার মধ্যে তৃণমূল পেয়েছে 8টিতে, বিজেপি পেয়েছে 4টিতে। মালদাতে কিন্তু তৃণমূলের নেতৃত্বে রয়েছেন মৌসম বেনজির নূর, যিনি শুভেন্দু অধিকারীর হাত ধরেই কংগ্রেস থেকে তৃণমূলে এসেছিলেন। তো যাই হোক, মালদাতে মোটামুটি ভালোই রেজাল্ট হয়েছে তৃণমূলের তরফ থেকে, বিজেপিও কিন্তু যথেষ্ট ভালোই রেজাল্ট করেছে। তো যাই হোক, দক্ষিণ দিনাজপুরে মোট সিট রয়েছে 6টি, দেখতেই পাচ্ছেন, যার মধ্যে তৃণমূল পেয়েছে 3টি, বিজেপি পেয়েছে 3টি, এখানে 50-50 হয়েছে দক্ষিণ দিনাজপুরে। পশ্চিম বর্ধমানে টোটাল 9টি সিট রয়েছে, যার মধ্যে তৃণমূল পেয়েছে 6টি এবং বিজেপি পেয়েছে 3টিতে। দেখুন, তৃণমূল 6টি এবং বিজেপি
3টিতে। এরপরে সংযুক্ত মোর্চার কথা বলছি না, কারণ সংযুক্ত মোর্চা আপনারা জানেন এবারের রেজাল্ট আশাপ্রদ করতে পারেন। সংযুক্ত মোর্চা একটি সিট যেটা পেয়েছে, যেটা হচ্ছে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর ভাই, শুধুমাত্র ভাঙড়ে ওই আসনটি পেতে পেরেছে। গোটা পশ্চিমবঙ্গে ওভারঅলের কথা আমি আপনাদেরকে বলছি সংযুক্ত মোর্চা, যার মধ্যে রয়েছে সিপিএম, বামফ্রন্ট এবং কংগ্রেস, এছাড়া রয়েছে আব্বাস সিদ্দিকীর দল। তো এই 3টি মিলে সংযুক্ত মোর্চা হয়েছিল। এরপরে আসছি আমরা হুগলিতে টোটাল 18টি সিট রয়েছে, যার মধ্যে তৃণমূল পেয়েছে 4টি এবং বিজেপি পেয়েছে 4টি। সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা পূর্ব মেদিনীপুর, সবথেকে ইম্পর্ট্যান্ট কারণ বলছি, অবশ্যই সবগুলি সিটই ইম্পর্ট্যান্ট। তো পূর্ব মেদিনীপুরের কথা আপনারা সবাই জানেন, পূর্ব মেদিনীপুরের প্রত্যেকটি সিটই এবারে অন্যতম ইম্পর্ট্যান্ট ছিল, কারণ পূর্ব মেদিনীপুরে শান্তিকুঞ্জ থেকে শুভেন্দু অধিকারী অন্য তৃণমূল থেকে বিজেপিতে চলে আসার পরে পূর্ব মেদিনীপুরটাকে অধিকারীদের গড় বলা হতো। তো তারপরে পূর্ব মেদিনীপুরে দিকে সবার নজর ছিল, কারণ পূর্ব মেদিনীপুরে প্রত্যেকটি সিটেই বলা হতো যে অধিকারীদের রয়েছে, প্রভাব রয়েছে। তো আর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম সিটটি তো আপনারা জানেন সবথেকে গুরুত্বপূর্ণ ছিল, যেটা নিয়ে শুধুমাত্র পশ্চিমবঙ্গ না পুরো ভারতবর্ষের দিকেই নজর ছিল। কিন্তু শুধু পূর্ব মেদিনীপুর বললে ভুল হবে, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বলে ভুল হবে। তো নন্দীগ্রামকে কেন্দ্র করে বাকি সিটগুলিও যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, যার মধ্যে কিছু কিছু আমি বলে দিচ্ছি। যেমন ধরুন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জয়লাভ করেছেন। সিমিলারলি হলদিয়া সিটটি গুরুত্বপূর্ণ ছিল, হলদিয়াতে বিজেপি প্রার্থী তাপসি মালিক তিনি জয়লাভ করেছেন। তার আগে আপনাদেরকে টোটাল সিটটা বলে রাখি, তৃণমূল পেয়েছে 9টি এবং বিজেপি পেয়েছে কিন্তু 7টি। বিজেপি 7টির মধ্যে যেটা শুভেন্দু অধিকারীর এলাকা যেটাকে বলা হচ্ছে, যেটা নন্দীগ্রাম ছাড়া কাঁথি এলাকা, যেটা কাঁথি, উত্তর কাঁথি এবং দক্ষিণ কাঁথি, এই দুটি। এছাড়া তার পাশে রয়েছে ভগবানপুর বিধানসভা, যেটা ভগবানপুরে রয়েছে, ভগবানপুরে আই থিঙ্ক অর্ধেন্দু মাইতি ভগবানপুরে আগে বিধায়ক ছিলেন, তো যিনি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হয়েছিলেন কিছুদিন শুভেন্দু অধিকারীর পরে, যেটা পেপারে পড়েছে আই থিঙ্ক। তো তিনি হেরে গেছেন, ওখানে বিজেপি জিতেছে। যেটা খেজুরি, আপনারা জানেন নন্দীগ্রামের পাশেই একদম খেজুরিতে বিজেপি প্রার্থী তিনি জয়লাভ করেছেন। এছাড়া নন্দীগ্রামের ঠিক পাশে, অর্থাৎ নন্দীগ্রাম যেদিক দিয়ে ঢুকতে হয় বলতে পারেন, চণ্ডীপুর বিধানসভা, চণ্ডীপুরে অভিনেতা সোহম জয়লাভ করেছেন। এছাড়াও তমলুক, আরও আই থিঙ্ক পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, আর এগরা রয়েছে, রামনগর বলতে রামনগরের মধ্যে দীঘাটা পড়ে। আপনারা যারা দীঘা গেছেন জানেন, সবাই দীঘা গেছে ইনক্লুডিং মি অলসো। তো দীঘা যারা গেছেন, তো দীঘা, মন্দারমণি, যেটা শঙ্করপুর, তাজপুর, যেটা আপনারা জানেন তাজপুরে মমতা দিদির বন্দর করার কথা রয়েছে, এটা পুরোটাই রামনগর বিধানসভা এলাকার মধ্যে পড়ে। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আপনাদেরকে বলছি, যারা বিশেষ করে WBCS টেস্ট পড়বেন তাদের তো এগুলো খুবই জানা দরকার, এবং তারা জানেনও আশা করি যে এগুলো প্রত্যেকটা, শুধুমাত্র আমি দীঘা মন্দারমণির কথা বলছি না, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিধানসভা সম্পর্কে আপনাকে খুঁটিনাটি জেনে রাখতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ যেন পুরোটা আপনাদের প্রত্যেকটা শহর বলতে পারেন, গ্রাম বলতে পারেন, যেন আপনাদের মাথার মধ্যে ছকের মতো কষা থাকে। তো সেই হিসেবে আপনাদেরকে বলছি যে রামনগর, ওটা কিন্তু তৃণমূলের এতে গেছে। রামনগর, এগরা যেটাকে বলা হচ্ছে, রামনগর এবং এগরা, এগুলো তৃণমূলের আন্ডারে গেছে। তারপরে আসছি পশ্চিম মেদিনীপুরটাও যথেষ্ট ইম্পর্টেন্ট, কারণ পশ্চিম মেদিনীপুরে দিলীপ ঘোষ রয়েছেন গোপীবল্লভপুর থেকে। তো বলা হয়েছিল যে পশ্চিম মেদিনীপুরে পুরোপুরি পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকা আবার জঙ্গলমহলের মধ্যেও পড়ে। তো পশ্চিম মেদিনীপুরের অনেকগুলো সিট আপনাদেরকে আমি বলে দিচ্ছি। যেমন ধরুন কিছু কিছু জায়গায় তৃণমূল এবং বিজেপি টাফ ফাইট হচ্ছে। তো তৃণমূল কিন্তু 13টি সিট পেয়েছে, বিজেপি কিন্তু পেয়েছে 2টি সিট। এই হচ্ছে মেন ব্যাপার। পশ্চিম মেদিনীপুরে কিছু কিছু গুরুত্বপূর্ণ যেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন ধরুন সবঙ্গে মানস ভূঁইয়া জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের। এছাড়াও আমার কিছু কিছু যেগুলো মনে পড়ছে বলছি, কারণ এগুলো আমার লেখা নেই, বাট পেপার পড়ে যতগুলো মনে আসে আমি আপনাদেরকে বলছি। খড়গপুর সদরে কিন্তু অভিনেতা হিরণ বিজেপির হয়ে জয়লাভ করেছেন। খড়গপুর সদরে তার অপোনেন্টে ছিলেন তৃণমূলের প্রদীপ সরকার, যাকে আপনারা MS ধোনি মুভির একটুর জন্য হলেও দেখেছেন। এছাড়া রয়েছে তিনি খড়গপুরের আই থিঙ্ক চেয়ারম্যান, খড়গপুর পৌরসভার চেয়ারম্যান। এছাড়া মেদিনীপুরে জুন মালিয়া হিউজ ভোটে জয়লাভ করেছেন। এছাড়া যেটা আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ডেবরাতে হুমায়ুন কবিরের সঙ্গে লড়াই ছিল বিজেপির ভারতী ঘোষের। তো হুমায়ুন কবির কিন্তু এতে জয়লাভ করেছেন। তো এইগুলো আমি ইম্পর্টেন্ট কিছু কিছু যেগুলো ছিল সেগুলো আপনাদেরকে আমি বললাম। এরপরে আসছি কোচবিহারে মোট রয়েছে 9টি আসন। 9টি আসনে দেখতে পাচ্ছেন তৃণমূল পেয়েছে টোটাল 2টি এবং বিজেপি পেয়েছে 7টি। এরপরে আসছি মুর্শিদাবাদের টোটাল 20টি সিট ছিল, যার মধ্যে তৃণমূল বেশিরভাগ 18টি আসন জিতে নিয়েছে এবং বিজেপি জিতে নিয়েছে 2টি আসন।
এখানে অবশ্য একটি ভুল আছে যেটা আপনাদেরকে বলে রাখি, যেটা আমাদের অ্যাডমিন চেক করতে একটু ভুলে গেছে আই থিঙ্ক। তো এটা বলে দিচ্ছি, মুর্শিদাবাদে আপনাদেরকে একটু আগেই বললাম যে দুটি সিটে কিন্তু ভোট হয়নি। দুটি সিট, একটি জঙ্গিপুর আর একটা আই থিঙ্ক শামশেরগঞ্জ আই থিঙ্ক, হ্যাঁ। তো দুটি সিটে ভোট হয়নি। তো এখানে দুটি টোটাল 22টি সিট হবে মুর্শিদাবাদে, যার মধ্যে তৃণমূল পেয়েছে 18টি এবং বিজেপি পেয়েছে 2টি। তো মুর্শিদাবাদেও যথেষ্ট ভালো ভোট হয়েছে। মুর্শিদাবাদে কিছু ইম্পর্টেন্ট নাম যেগুলো আমার মনে পড়ছে, যেমন রয়েছে ধরুন ইদ্রিস আলী, যেটা ভগবান গোলাতে ইদ্রিস আলী তৃণমূল কংগ্রেসের পক্ষে জয়লাভ করেছেন। আব্দুর রজ্জাক যিনি জলঙ্গি থেকে জয়লাভ করেছেন, যেগুলো রয়েছে মুর্শিদাবাদের ইম্পর্টেন্ট। এরপরে আসছি পুরুলিয়ায় টোটাল 9টি সিট রয়েছে, যার মধ্যে তৃণমূল পেয়েছে 3টি এবং বিজেপি পেয়েছে 6টি। তো এটা হচ্ছে মেনলি জঙ্গলমহল এরিয়া, জঙ্গলমহলে পুরুলিয়াতে বিজেপি ভালো ফল করেছে এই জেলাতে, পুরুলিয়াতে। তো এরপরে আসছি বীরভূমে টোটাল 11টি সিট রয়েছে। বীরভূমকে আমরা সাধারণত বলি অনুব্রতর এলাকা, আপনারা জানেন বীরভূমে। তো বীরভূমে তৃণমূল এবারে যথেষ্টই ভালো ফলাফল করেছে। বীরভূমে দুবরাজপুর ছাড়া বাকি সবগুলিতেই তৃণমূল মোটামুটি আসন জিতে নিয়েছে। তো এরপরে আসছি বাঁকুড়ারও অনেকগুলি এলাকা বলা হয় বিভিন্ন জঙ্গলমহল এলাকার মধ্যে। বাঁকুড়ায় তৃণমূল পেয়েছে 4টি সিট, বিজেপি পেয়েছে 8টি সিট। এবার আসছি পূর্ব বর্ধমানে তৃণমূল 16টি পেয়েছে, টোটাল 16টি আসনের মধ্যে তৃণমূল 16টিতেই জয়লাভ করেছে। পূর্ব বর্ধমানের কিছু জরুরি যেগুলো আমার মনে পড়ছে, যার মধ্যে রয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি মন্তেশ্বর থেকে জয়লাভ করেছেন, যিনি লাইব্রেরি মিনিস্টার অর্থাৎ গ্রন্থাগার মন্ত্রী ছিলেন। এছাড়াও আরও আই থিঙ্ক স্বপন দেবনাথ জয়লাভ করেছেন পূর্বস্থলী দক্ষিণ থেকে। তো আর কয়েকটা জিনিস যেগুলো শুরুই করলাম, কিন্তু আগের কয়েকটা তো বলতে আপনাদেরকে ভুলেই গেলাম। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা থেকে বেশ কয়েকটি জরুরি নাম, যেগুলো আপনারা যারা পলিটিক্স নিয়ে ঘাটাঘাটি করেন আপনারা সবাই জানেন, যেগুলো খুব ইম্পর্টেন্ট নাম, সেগুলো কয়েকটা আমার যেগুলো জরুরি সেগুলোই কয়েকটা বলছি। যেমন কামারহাটি থেকে মদন মিত্র জয়লাভ করেছেন। কৃষ্ণনগরে, নদিয়ারটা একটি বলছি, নদিয়ার কৃষ্ণনগর থেকে মুকুল রায় জয়লাভ করেছেন। সেরকম ধরুন অদিতি মুন্সি রাজারহাট গোপালপুর থেকে জয়লাভ করেছেন। ব্রাত্য বসু দমদম থেকে জয়লাভ করেছেন। দমদম উত্তর থেকে চন্দ্রিমা ভট্টাচার্য জয়লাভ করেছেন। আর খাদ্যমন্ত্রী যিনি জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি হাবড়া থেকে জয়লাভ করেছেন। এছাড়াও ধরুন দক্ষিণ চব্বিশ পরগনা যেটা, সেখানে সোনারপুর দক্ষিণে লাভলি মিত্র জয়লাভ করেছেন। এছাড়াও ক্যানিং পূর্ব থেকে শওকত মোল্লা জয়লাভ করেছেন। এইরকম কয়েকটি নাম আছে যেগুলো জরুরি মনে পড়ছে যেগুলো। এছাড়াও আরও ধরুন কলকাতা থেকে তো আপনারা সবাই জানেন, কলকাতা থেকে বেশিরভাগ অনেকেই রয়েছেন কলকাতা থেকে। ভবানীপুর থেকে আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর দাঁড়ান, কিন্তু ভবানীপুরে শোভনদেব চট্টোপাধ্যায় ভবানীপুরে দাঁড়িয়েছিলেন। তো ভবানীপুরে শোভনদেব চট্টোপাধ্যায় জয়লাভ করেছেন। টালিগঞ্জে অরূপ বিশ্বাস হিউজ মার্জিনে জয়লাভ করেছেন। আর কলকাতা যেটা বন্দর অর্থাৎ পোর্ট এরিয়া যেটা ফিরহাদ হাকিম বরাবরই দাঁড়ান, তো ফিরহাদ হাকিম বরাবরের মতো জয়লাভ করেছেন। যাদবপুর কেন্দ্রে এবারে দেবব্রত মজুমদার জয়লাভ করেছেন। যাদবপুর কেন্দ্রে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে হারিয়েছেন তিনি সেখানে। এছাড়া ধরুন এই কয়েকটি মোটামুটি ইম্পর্টেন্ট মনে পড়ছে, এছাড়াও বিভিন্ন রয়েছে। তো যতটা পারলাম আমরা বললাম, কিছু মনে করবেন না। আমি কিছু যেগুলো পেপারে পড়েছিলাম, যেগুলো মনে ছিল বলেছি। এছাড়া আমাদের পিডিএফ একটি বানানো চলছে, যেটা পুরো লিস্ট রয়েছে। এছাড়া আপনারা তো পেপার থেকে দেখেছেনই। তো এই সর্বপ্রথম আমরা ধরুন যেটা নিউজ রেজাল্ট, সেটা নিয়ে আপনাদের সামনে ভিডিও বানালাম, যার মধ্যে অনেক হয়তো ভুলভ্রান্তি থাকতেও পারে, আপনারা কিছু মনে করবেন না দয়া করে। মেনলি এটা আমাদের চেষ্টা ছিল আপনাদের সামনে একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরা। এছাড়াও আপনারা তো বিভিন্ন খবরের চ্যানেল বা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছেনই, তো তাদের মতো হয়তো এতটা প্রফেশনালভাবে আমরা বলতে পারিনি, তাও চেষ্টা করেছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলকে। বিভিন্ন নিউজ পেতে আমরা চেষ্টা করি মেনলি গভর্নমেন্ট সংক্রান্ত নিউজ দেওয়ার, এবং তার মাঝেও আমরা বিভিন্ন রাজনৈতিক সংক্রান্ত নিউজ দেওয়ার চেষ্টা করব, কিন্তু যার মধ্যে কোনো বাস্ট নিউজ আপনারা পাবেন না। পুরোপুরি নিরপেক্ষভাবে আমরা আপনাদের নিউজ দেবো, এবং যেসব নিউজ আপনাদের কাজে লাগবে। অর্থাৎ ধরুন বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারা তো জানেন কোথাও ধরুন কেউ মারা যাচ্ছে বা হচ্ছে, সে খবর তো আপনারা নিউজে পেয়েই যাবেন। কিন্তু ধরুন কিছু ইম্পর্টেন্ট নিউজ যেমন ধরুন বিভিন্ন খেলা সংক্রান্ত নিউজ, তাতে স্পোর্টসে কে জিতলো, ট্রফি কে পেলো, রানার্স আপ কে এলো, যেগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে হিউজ আসে। কিন্তু আপনারা এটা জানেন যে কারেন্ট অ্যাফেয়ার্সে
স্পোর্টস থেকে বা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বা বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড সংক্রান্ত এরকম বিভিন্ন ধরনের যে টপিকগুলো হয়, যেগুলো নিউজেও পড়ে আবার কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনেও পড়ে, সেগুলো কিন্তু এবার থেকে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এটাই ছিল আমাদের নিউজ সংক্রান্ত প্রথম ভিডিও বলতে পারেন এক প্রকার। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো ভুলও হয় অবশ্যই কমেন্টে বলবেন। আপনারা কোনো ভুল থাকলে অবশ্যই আমরা ক্ষমা স্বীকার করছি। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ সো মাচ।